গোপালগঞ্জে যে 72 ঘন্টা আগে যে নৈরাজ্য চললো, যে খুন চললো, সরাসরি বাংলাদেশের মিলিটারি সরাসরি গুলি করে জনগণকে যে হত্যা করলো, সেই সকল ঘটনা সাক্ষী বাংলাদেশ। গোপালগঞ্জে মিলিটারি সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষ হত্যা করে। কেউ আর্মিরা বলেছে, বাংলাদেশ আর্মি বলেছে 8 জন হত্যা হয়েছে। সাধারণ মানুষরা আমাদেরকে জানাচ্ছে 50-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। 300 মানুষের মতন মানুষ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গত 2 দিন আগের ছিল প্রায় 1000 খানেক মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত আমরা যখন কথা বলছি, তখন সেখানে নাকি আর্মির কার্যক্রম চলছে পুলিশ রাতের অন্ধকারে। সেই সাথে বাংলাদেশে এই যে অসাংবিধানিক সরকারের সরাসরি তত্ত্বাবধানে যে সকল রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছেন, বিএনপি সহ, তারা বলছেন তারা ওখানে জনগণ হত্যা করা হলো পুলিশ এবং আর্মির গুলিতে, সেটার জন্য কোনো ধরনের প্রতিক্রিয়া না জেনে তারা বলছেন এটা নাকি স্বৈরাচার ফিরে আসার নমুনা। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। সেই জেলাতে যেরকম এই নতুন বা নবগঠিত একটি রাজনৈতিক দল তাদের প্রচারণার জন্য যেতে পারে, ঠিক সেই একই কারণে গোপালগঞ্জবাসী তাদের এবং বাংলাদেশের মহাপুরুষ, পৃথিবীর একজন মহাপুরুষ, বাংলাদেশের জাতির পিতা, তার সম্বন্ধে যখন কটূক্তি করে, তখন সাধারণ মানুষের আক্রমণে সেই সভা পণ্ড হয়ে যায়। আমি আবারও বলছি, সেখানে আমি আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশ আর্মিকে যে আপনাদের আর্মির উপরে সেখানে কোনোদিন, সেই দিন গোপালগঞ্জে কোনো আক্রমণ ঘটেনি। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আমাদের কথা ফিরিয়ে নিব। সেখানে এখনো পর্যন্ত যা জানা যায় 50 জন মানুষের উপর সরাসরি গুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশ আর্মি বলছে যে তারা জীবন রক্ষার্থে নাকি সেদিন গুলি করেছে। আমার এই প্রশ্নটা একজন ইতিমধ্যে আপনাদের জন্য পাঠিয়েছেন। যদি সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি করে থাকে, তাহলে 5ই অগাস্ট বা 4ই অগাস্ট যেখানে মিরপুরে আপনার সামনে সেনাবাহিনী পুলিশের উপর গুলি করেছিল এবং পুলিশ আত্মরক্ষার্থে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের উপর গুলি করেছিল, তাহলে এটা দুইটা ডিফারেন্ট হবে কেন? আপনি কি বলেন? তারা গোপালগঞ্জে গিয়ে কি করলো? আমার স্বাধীন দেশের মানুষের মাথা সেনাবাহিনীর বুটের নিচে থাকবে। আমার কেনা অস্ত্রে আমার দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হবে। রাজনৈতিক দল একটার সমর্থক হওয়া কিংবা একটা এলাকার মানুষ হওয়ার কারণে এটা কোনোভাবেই কাম্য নয়। আমার সেনাবাহিনীকে এত হিংস্র, এত নিষ্ঠুর, এত একপেশে, হৃদয়হীন, বিবেকহীন আমরা দেখতে চাই না। আমার দেশের সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করতাম। সেই গর্ব আজকে কোথায় যাচ্ছে? বাংলাদেশ কোথায় যাচ্ছে? এরা বাংলার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় এবং এই সেনাবাহিনী চক্রান্ত করে এই কিছু মানুষকে সামনে রেখে, তাদেরকে মিথ্যা ছাত্র বলে তাদেরকে সামনে রেখে তাদেরকে দিয়ে আন্দোলন করিয়েছে। তাদেরকে যখন বলে যে তোমরা আমাদের বিরুদ্ধে বলো, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেয়। এগুলি জনগণের সাথে ধোঁকা, প্রতারণা করা হচ্ছে। বৈষম্যহীন সমাজের কথা বলে প্রতারণার একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে। এই সরকার যেটা ক্ষমতায় আসলো, বাংলাদেশের একজন শিক্ষিত, জ্ঞানী, বিশ্ববরেণ্য মানুষ, তিনি এতটা নির্লজ্জ, এতটা মর্যাদাহীন হতে পারেন আমি বিশ্বাস করতে চাই না। উনি বললেন, একটা সংবাদ দেওয়া হলো 6 তারিখে টেলিভিশনে, যে সেখানে হাইকোর্টের রেজিস্ট্রার, ওনার নাম হচ্ছে ভুইয়া সাহেব, আজিজুল হক ভুইয়া সাহেব, ওনার ছবিটা দেখানো হলো টিভিতে। বলা হলো যে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ জ্যেষ্ঠ বিচারপতিরা একমত হয়েছেন যে এই ধরনের সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। সেটার লিখিত দলিল তাদের কাছে তারা পেশ করলেন, সরকার, আসিফ নজরুলরা, এবং সেখানে যে সই জাল করা হলো, আমরা বিশ্বাসই করতে পারিনি কিভাবে এটা সম্ভব। এর পরদিন বলা হলো যে একটা বিচার বিভাগীয় কু হবে, টেলিভিশনে নিউজ দেয়া হলো
যে ফুল বেঞ্চ রেফারেন্স কোর্ট ডেকেছে হাইকোর্ট, চিফ জাস্টিস, কিন্তু সেনাবাহিনী যখন তাদের কাছে আটক লোকদের নাম দিলেন 5 তারিখে যারা, তাদের সেখানে প্রধান বিচারপতি এবং এনায়েতুর রহিমের নাম, যাদের স্বাক্ষর জাল করে একটা জাল কাগজের উপর শপথ নিতে হবে ইউনূসের মতো বরেণ্য ব্যক্তিকে। উনি যদি মর্যাদাবান হতো, শিক্ষার প্রতি যদি ওনার সামান্যতম শ্রদ্ধা থাকতো, উনি এই অশিক্ষিতের মতো কাজ, একটা তস্করের মতো কাজ উনি করতেন না। জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন, এরশাদ সামরিক শাসক ছিলেন, তাদের দল আছে বাংলাদেশে এখনো। তারা ক্ষমতায় থাকতে তাদের দলের মিটিং করাবার জন্যই তো সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে গিয়ে আয়োজন করে দেয় নাই। সেনাবাহিনীর দায়িত্ব একটা গিনিপিগ, ইউনূসের গিনিপিগ দলের নিরাপত্তা বিধানের জন্য এরা সাজোয়া যান নিয়ে যেতে হবে। এরা যখন প্রাণ ভয়ে পালায়, বলে পুলিশ বলেছে আমরা আপনাদেরকে ঢাকায় পৌঁছে দেব, এরা বলছে যে না, আমরা আপনাদের গাড়িতে দিয়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদেরকে ট্যাঙ্ক দিয়ে নিতে হবে। এই বীর পুরুষদের চরিত্র তো বোঝা গেল। এদেরকে বীর পুরুষ বানিয়ে রেখেছে সেনাবাহিনী, এদেরকে ঢাকায় নির্ভয়ে চলার ব্যবস্থা করে রেখেছে সেনাবাহিনী, এদেরকে 5 তারিখে এগিয়ে দিয়েছিল সেনাবাহিনী, যেই সেনাবাহিনী গণভবনের তালা খুলে দিয়েছিল। তালা ভেঙে কাউকে ঢুকতে আমরা দেখি নাই। সংসদের তালা খুলে দেওয়া হয়েছিল, তালা ভেঙে সংসদে ঢুকতে আমরা কাউকে দেখি নাই। ওরা ঠেকানো তো দূরের কথা, নিজেরা ব্যবস্থা করে রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র বানাচ্ছে, বাংলাদেশকে আফগানিস্তানের মতো রাষ্ট্র বানাবার উদ্দেশ্য নিয়ে। এখনো মিটিং এর এতদিন পরেও গোপালগঞ্জে মানুষের বাড়িতে গিয়ে পুরুষদেরকে খোঁজা হচ্ছে, মানুষদেরকে ঘরে ঢুকে পিটানো হচ্ছে। অর্থাৎ একটা পরিবেশ তৈরি করা যাতে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে একটা যুদ্ধ হতে পারে, একটা গৃহযুদ্ধ যাতে লেগে যেতে পারে, তাহলে এরা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবে, কেউ আর নির্বাচনের কথা বলবে না, এদের উদ্দেশ্য সফল হবে। ইউনূস জানেন যে কোনো সময় তাকে পতন তার ঘটে যাবে, এজন্য দ্রুত সে তার সবকিছু করে নিচ্ছে, এজন্য দ্রুত তার রায় করিয়ে নিয়েছে, জরিমানা দিতে হবে না। দ্রুত সে একটা বিশ্ববিদ্যালয় নিয়েছে, একটা মেডিকেল কলেজ নিয়েছে, এবং এই যে বিকাশ অ্যাপের মতো একটা অ্যাপ, এটা গ্রামীণ ওয়ালেট নাম দিয়ে সেটাও নিয়েছে। আদম ব্যাপারী লাইসেন্স পর্যন্ত নিয়েছে, সব তার নিজের নামে। 84 বছর বয়সে একটা বৃদ্ধ মানুষ এত লোভী হয় কিভাবে? এরা আতঙ্কিত যে আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। আতঙ্কিত কেন? মানুষ যখন অপরাধ করে তার মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করবেই। এরা যদি কোনো অপরাধ না করে থাকে, আন্দোলন করা তো অপরাধ না, সরকার পতন তো অপরাধ না, রাজনৈতিক অধিকার, তাহলে এই আতঙ্কটা কেন? আতঙ্ক তারা জনগণের সাথে ফ্রড করেছে পদে পদে। প্রথমত তাদের সংগঠনের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা নেতৃত্বে ছিল এরা ছাত্র ছিল না, এদের বৈষম্য বিরোধী কোনো মানসিকতা ছিল না। এদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এদের কপালে ছিল জাতীয় পতাকা। এরা মিছিলে জাতীয় সঙ্গীত গাইতো ঢাকার রাজপথে। আমাদের মতো বহু আওয়ামী লীগ সমর্থক মনে করেছিল যে এরা প্রগতিশীল মানুষ, এরা দেশপ্রেমিক মানুষ, কিন্তু যে এরা একটা গোষ্ঠীর মানুষ। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এটা জামাত শিবির করাচ্ছে, আমরা সেদিন বিশ্বাস করিনি, জনগণ বিশ্বাস করেনি। জনগণ মনে করেছে এরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চায়, যেটা জনগণও চায়। এদের নামের মধ্যে ধোঁকা ছিল, এদের উদ্দেশ্যে ধোঁকা ছিল, এবং এরা বলেছে যে আমরা যদি সেদিন জয়ী না হতাম, আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম। সার্জিস আলম ঘোষণা দিলেন গোপালগঞ্জে কি হবে, মার্চ হবে, মার্চ ফর গোপালগঞ্জ। এতদিন অনেক আলোচনা শুনেছে, এটা ছিল পদযাত্রা, গণযাত্রা। হঠাৎ করে এই মার্চ, মার্চ শব্দটি মিলিটেন্ট ওয়ার্ড। এটা সাধারণত সৈন্যবাহিনী অথবা যারা সশস্ত্র বাহিনী তারা এই শব্দটি ব্যবহার করে। এটা যুদ্ধের একটি সাপোর্টিভ ওয়ার্ড, যেটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেই জন্য তারা প্রথমেই তাদের উদ্দেশ্য ছিল এখানে তারা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র করবে। সারা 64 জেলায়, তার 63 জেলায় তারা করলো পদযাত্রা। গোপালগঞ্জে গিয়ে তারা
মিলিটেন্ট শব্দ মার্চকে তারা ইন্ট্রোডিউস করতে চাইলো। এবং তারপরে দেখেন কি হলো, তারা ঘোষণা দিলেন তারা গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কবর রচনা করবেন। শব্দটি ব্যবহার করেন মুজিববাদ এবং কবর। যে কোনো ভাবেই হোক এই সারা জাতি জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর কিন্তু গোপালগঞ্জে। এবং তাদের যে হিঞ্চ, তাদের যে যে মানে মোড অফ এক্সপ্রেশন, তাদের পরিষ্কার ঘোষণা হয় যে তারা বঙ্গবন্ধুর কবরকে লিটারালি তারা কবরকে আক্রমণ করবে এবং 32-এর মতো করে বঙ্গবন্ধুর কবরকে তারা উড়িয়ে দেবে বা গুড়িয়ে দেবে। আচ্ছা, এটা ভাবার কারণটা কি? ভাবার প্রথম কারণ হলো 32 ভাঙার তাদের যে আধ্যাত্মিক গুরু সেই ফ্রান্স থেকে নির্দেশনা দিয়েছেন। 2 দিন যাবত তিনি বসে বসে কোথায় ট্যাঙ্ক, কোথায় ভেকু, কোথায় বুলডোজার, কোথায় সেনাবাহিনী, তিনি পুরো প্ল্যানটি কন্ট্রোল রুমের মতো করে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং সেই মানুষের নির্দেশনাতেই 32 ভাঙা হয়েছে নির্মম ভাবে। সেই মানুষটি আবার নির্দেশনা দেওয়া শুরু করলেন, ঠিক এইভাবে এই জায়গায় আমরা বঙ্গবন্ধুর যে কবর, যেটাকে মাজার বলে, সে মাজার আমরা গুড়িয়ে দেব। সুতরাং যে যুদ্ধের ঘোষণা সারা পরোক্ষ ভাবে নয় প্রত্যক্ষ ভাবেই তারা পূর্বেই ঘোষণা দিয়েছেন। এবং ওইখানে এই কর্মসূচির ঠিক আগের মুহূর্তে একজন নেত্রী সমন্বয়কারী তিনি কিন্তু ভেকুর সন্ধান করেছেন, তিনি বুলডোজারের সন্ধান করেছেন। এর পরেও আমাদের দেশের সুশীল এবং সাংবাদিকরা এই বিষয়টিকে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকদের হামলা হিসেবে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা করছে তা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। এখন আমাদের একটাই কাজ, আমাদের, হ্যাঁ আমি দূরে বসে বললে হয়তো অনেকেই বলবেন আপনি তো দূরে বসে বলছেন, বাট ইট ইজ ট্রু, আমাকেও চলে আসতে হবে, আমাকেও এখন তাদেরকে প্রতিরোধের জন্য দাঁড়াতে হবে। নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে যা হবার হয়ে গেছে, আমরা যতটুকু আমরা মার খেয়েছি, আমাদের হত্যা করা হয়েছে, আমাদের দেওয়ালে এখন পিঠ থেকে গেছে। আমাদের গোপালগঞ্জবাসীর কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। 12 লক্ষ মানুষ যদি, জেলার মানুষ যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে, তাহলে আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যে কোনো সংখ্যা তত্ত্বের বিবেচনায়, যে কোনো ব্যাখ্যায় বাংলাদেশে আজকে পর্যন্ত এককভাবে সবচেয়ে বড় শক্তিশালী এবং জনপ্রিয় দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সমর্থকরা, নেতাকর্মীরা যদি সবাই আমরা আবারও ভুল ত্রুটি কাটিয়ে উঠে আমরা যদি আবার রুখে দাঁড়াই, আবার প্রতিরোধের ব্যবস্থা করি, এই সমস্ত ছোটখাটো মানুষের দল, উড়ে আসা জোরে বসার দল, স্বাধীনতা বিরোধী বিশ্বাসীদের দল বেশি দিন আমাদের সামনে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা আসলে নিজেরাই ক্ষমতা দখল করেছে। রাজনৈতিক শক্তি তারা অনেকটা পাকিস্তান স্টাইলে, যে যেমন একবার ক্রিকেট প্লেয়ারকে এনে প্রধানমন্ত্রী বানায়, আবার আরেকজনকে প্রধানমন্ত্রী, আসলে তারা সেই রকম এই এনসিপি কে তারা তৈরি করেছে। এবং তারা মেটিকুলাসলি তাদেরকে বলে তোমরা মাঝে মধ্যে আমাদেরকে গালিগালাজ করো, না হলে যেখানে গোপালগঞ্জে সাধারণ মানুষ আর্মিকে আক্রমণই করে নাই বা আর্মির উপর গালি দেয়নি, সেখানে তারা আমরা হাজার হাজার ভিডিওতে দেখেছি তারা বলছে, অফিসার বলছে গুলি করো, বুকে গুলি করো, সমানে গুলি করো। এখন কথা উঠেছে বাংলাদেশের এই আর্মি যেখানে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য শপথ করে আমাদের গরিব মানুষের টাকায় তারা প্রায় 25 পয়সা বা 1 টাকা দামের নিচে তাদের ড্রেস এখনো কিনে, এখনো পর্যন্ত তারা 1 টাকা দিয়ে কোনো ড্রেস কিনে না। এই বাহিনী গত 50 বছর বয়সে, 53 বছর বয়সে 2টি কাজ তারা করেছে। 2টি বাংলাদেশের প্রেসিডেন্টকে তারা হত্যা করেছে। তারা এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে বহিঃশত্রু কাউকে আক্রমণ করেনি। এখন তারা একটি বহিঃশত্রু বের করেছে গোপালগঞ্জ, সেখানে এখনো তারা অ্যাট্রোসিটি চালাচ্ছে। সেখানে বাংলাদেশের আর্মি আসলে থাকা না থাকা নিয়ে মানুষ প্রশ্ন করছে। আপনি এই বিষয়ে, আমি বললাম অনেক লম্বা করে, আপনি 1 মিনিটের মধ্যে আপনার সমাপনী বক্তব্য দেবেন। ধন্যবাদ। আনিসুর রহমান মিঠু। আমরা আমাদের সেনাবাহিনীর চক্রান্ত দেখেছি, চক্রান্ত দেখলেও এখনো আশা করতে চাই যে সেনাবাহিনী একটি সঠিক ধারায় ফিরে আসবে। তাদের মধ্যে সকল মানুষই বিবেকহীন, এটা হতে পারে না। সকল মানুষই ওয়াকার ইউনুস হয়ে গেছে, এটা হতে পারে না। আমি ওয়াশিংটন ডিসিতে আমার 24 ঘন্টা 72 ঘন্টা এমনকি মাস কাটে অনেকটাই বিনিদ্রায়।
কারণ বাংলাদেশ এখন যে কোনো উপায় বাংলাদেশ আমাদের বাংলাদেশ নয়। সেখানে গত গোপালগঞ্জ বাসীদেরকে যে গুলি করে হত্যা করা হলো তা থেকে 72 ঘন্টা হয়ে গেল, আপনারা দুজন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেও কোনো ধরনের প্রতিবাদ অথবা কি কাজ করেছেন আমার সাংবাদিক হিসাবে চোখে পড়েনি। দায়িত্ব নিয়ে আপনারা কিছু বলবেন কি? আপনারা যেই বলেন তার মাধ্যমে ধন্যবাদ। আপনি জানেন যে আমার রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, পাশাপাশি আমি ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করি। আমি ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোর যে হেডকোয়ার্টার সুইজারল্যান্ড সহ ওয়াশিংটন ডিসিতে যারা ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ রাইটস নিয়ে কারা কাজ করে, আমি তাদেরকে প্রত্যেককে সকল নিউজগুলি তাদেরকে ফরওয়ার্ড করেছি, সচিত্র ছবিগুলি পাঠিয়েছি এবং বাংলাদেশে মানবতার যে অবমূল্যায়ন, যে অবক্ষয় হচ্ছে, যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তা বিশ্ব সমাজে তুলে ধরার জন্য আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি গত 18 ঘন্টা আমি কাজ করেছি। হ্যাঁ, আমাদের যা দায়িত্ব ছিল হয়তো পারছি না, কিন্তু চেষ্টা আমরা করছি এবং করে যাব।